ভেসে বেড়ানো একটা দশকের গল্প, একটা দেশের গল্প নিয়ে এই সিনেমা অন্যদিন। প্রায় 2 বছর আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে কামার আহমদ সাইমনের এই সিনেমাটি। জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সারা আফরিন। তবে এখনও ঠিক হয়নি মুক্তির দিনক্ষণ। সম্প্রতি এক বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত দর্শক উপভোগ করেন সিনেমাটি। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমদ সাইমন, আছেন চলচ্চিত্র প্রযোজক সারা আফরিন। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনারা? ভালো, খুব ভালো। সেটা আপনাদের হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, অবশেষে সুদিন এলো অন্য দিনের। আপনার কাছে জানতে চাই, আপনি কি বলবেন? আমি শুরুতে একটা কথা বলতে চাই যে এখানে যে 2 বছর আপনি যেটা বললেন, এটা আসলে টেকনিক্যালি 4 বছর। মানে 2 বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল, কিন্তু তার আগে আরও 2 বছর আগে ছবিটা যখন আমাদের প্রিমিয়ার করি 2021 সালে আমস্টারডামে ইটফায়, তখন সরকারের পদস্থ কর্মকর্তা যারা ছিলেন তাদের কেউ কেউ আমাদেরকে ছবিটা জমা দিতে নিষেধ করেছিলেন। সেটা কি বাইরের ফেস্টিভ্যালে জমা দিতে নিষেধ করেছিলেন? না, দেশে দেখাতে নিষেধ করেছেন, যে এটা দেশে দেখানো যাবে না, আপনারা এটা দিয়ে লাভ নাই। সো এরকম একটা এক ধরনের ঠিক না, মানে এক ধরনের প্রচ্ছন্ন একটা মানে ইশারা ছিল যে, এবং যেটা কারণে আমরা সেলফ সেন্সার্ড হিসেবে প্রায় 2 বছর ছবিটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু দেশে সেন্সর বোর্ডে জমা দিতে দিতে আরও 2 বছর অপেক্ষা করেছে, তারপর 2 বছর আটকে ছিল। ওকে, তার মানে সিনেমার তাহলে জার্নিটা কত বছরের? শুরু থেকে শুরু করে এটা নিয়ে চিন্তা ভাবনা? এটা চিন্তা শুরু করেছিলাম 2014 সালেই। 2014 সালে এটার কাজ শুরুও হয়েছিল। সো পুরো জার্নিটা মূলত শুনতিক পাও ছবিটা শেষ করার পরে আমার ওয়াটার ট্রিলজির প্রথম পর্ব ছিল শুনতিক পাও, সেটা 2014 সালে যখন দেশে মুক্তি পায় তারপর থেকে ছবিটা নিয়ে ভাবছিলাম, মানে অন্যদিন ছবিটা নিয়ে, দ্বিতীয় পর্ব নিয়ে। এবং সেখান থেকে শুরু করে 2021 পর্যন্ত এই 7 বছর ছবিটা থেমে থেমে বিভিন্ন সময় শুটিং হয়েছে। সো জার্নিটা 7 বছরের। প্রযোজক, আপনি কি বলবেন? মানে যেটা হচ্ছে যে আমাদের একটু আগে আপনার সাথে অনেক রকম কথা হচ্ছিল, তো একটা হচ্ছে যে আমাদের দেশের ছবির যে জার্নিটা আসলে সবসময় খুব লম্বা হয়, যে কোনো কারণেই হোক। আর স্পেশালি হচ্ছে যে একটু মানে শুনতে কি যেটা অন্য দিনের মতো ছবি যদি বলি, সেটার জার্নিটা আরেকটু প্রলংড হয়, যেখানে কোনো অন্যদিন ওই রকম ছবির বলার হচ্ছে যেখানে কোনো তারকা কাস্ট নাই, কোনো নাই। তো এবং হচ্ছে সাধারণ মানুষই হচ্ছে এইটার মূল মানে ছবিতে অভিনয় করছেন বা তাদেরকে নিয়েই ছবিটা, তখন এগুলোর আসলে সেই ব্যবস্থা, সেগুলোর আরেকটু সময়টা বেশি লাগে। তো সেই জায়গা থেকে যাত্রাটা হচ্ছে যে মানে আমরা 13 সালে আসলে মূলত হচ্ছে শুনতে কি পাও, যেটা ওয়াটার ট্রিলজি প্রথম ছবি, এটা বাংলাদেশে দেখালাম। তারপর হচ্ছে তার আগে ওই ছবিটারও মোটামুটি 2012-তে আমাদের প্রিমিয়ার হয়েছিল সম্ভবত। তারপর আমাদের ছবিটা বাংলাদেশে দেখাতে 2013-14তে ইনফ্যাক্ট আমরা থিয়েটারে ওটাকে রিলিজ করতে পারলাম। ওখানেও একটা এরকমই গল্প ছিল, প্রায় আটকে থাকার একটা গল্প ছিল। তারপর থেকে হচ্ছে যে আমরা যখন অন্য দিনেরটা শুরু করলাম, তারপর থেকে ছবিটা আর কি বিভিন্ন জায়গাতে আমরা ছবিটাকে নিয়ে ঘুরে বেরিয়েছি। মানে ছবিটা যখন একটা প্রজেক্ট স্টেজে ছিল, তখনই আমরা ক্যানের অফিসিয়াল একটা সেগমেন্ট, যেটা হচ্ছে সিনেফন্ডিশিও টেলিয়ার বলা হয়, সেখানে এই ছবিটাকে আমরা নিয়ে গিয়েছি। এখানে লোকার্নোর মতো ফেস্টিভ্যালে, সেখানে হচ্ছে আমরা এটা একটা আর্টে ইন্টারন্যাশনাল প্রাইজটা পেয়েছে এবং বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ডও পেয়েছে, হ্যাঁ, লোকার্নো ওপেন ডোরসে। তারপর হচ্ছে যে তারপর থেকে ছবিটা যখন 2021-এ রিলিজ হলো, তারপর থেকে তো আমাদের ইটফাতে প্রিমিয়ার হলো, এবং তারপর থেকে সিডনি, জুরিক, ক্যামডেনে এটা একটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল। তো এরকম প্রচুর আসলে দেশে বিদেশে এই ছবিটাকে ঘুরে বেড়াচ্ছিল। বাট অফকোর্স আমাদের দিক থেকে ছবিটা তো বানানো হয় যেহেতু দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের কাছে পৌঁছানোটা একটা অন্যতম থাকে, সেই জায়গাটাতে না যাওয়াটাতে অবশ্যই একটা কষ্টের ব্যাপার ছিল। আচ্ছা, মাত্র জানলাম যে এটা 2 বছরের জায়গায় 4 বছর আটকে ছিল। তো ওই মানে বাইরে এত সম্মান পাওয়ার পরে দেশে এসে যখন দেশের মানুষের জন্যই সিনেমাটা বানানো, বা তাদেরকে দেখাতে পারছেন না, এটা কেমন অনুভূতি একটু যদি ভাষায় প্রকাশ করা সম্ভব হয়? এক কথায় বলতে গেলে এটা অনেকটা গুম হওয়ার অনুভূতি। মানে একটা ফিল্ম মেকারের একটা ফিল্ম যখন আপনি আটকে দেন, তখন আসলে ফিল্ম মেকারটাকে গুম করে দেন। আমি হয়তো আরেকটা পরিচয়ে মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নির্মাতা পরিচয়টা তো গুম হয়ে যায়।
সো এটা খুবই সাফোকেটিং একটা অনুভূতি এবং এক ধরনের সেলফ সেন্সার্ডের কথা যেটা বললাম, প্রথম 2 বছর তো এক ধরনের একটু ইন্টিমিটেটেড ছিলাম যে আমরা কিছুই বানালাম যে এটা ছবিটা কেন দেখানো যাবে না, মানে আমরা তো বুঝতে পারছি না ছবিটা কেন দেখানো যাবে না। এবং ছবিটা যারা দেখেছেন এই স্পেশাল স্ক্রিনিং যেটা করেছিলাম আমরা, মূলত প্রেস শো ছিল 24 তারিখে, সেখানেও কিন্তু আমরা সবাই দেখে বললেন যে আমরা তো বুঝতে পারলাম না ছবিটা আটকানোর কী ছিল। সো একটা অদ্ভুত অনুভূতি নিয়ে ঘুরে বেরিয়েছিলাম এবং একটা সময় এত মন খারাপ হয়েছিল যে ঠিক করছেন যে আর ছবি বানাবো না কোনোদিন। তো সেই অর্থে জুলাই না হলে হয়তো এই ছবিটা দেখানো হতো না, জুলাই না হলে হয়তো আমি নিজে ফিল্ম মেকার হিসেবে আপনাদের সামনেই আর আসতাম না। আচ্ছা আপু, এই যে মানে গুম হয়ে যাওয়া এই জায়গা থেকে ভাইয়াকে কিভাবে করে টেনে বের করলেন আপনি? টেনে বের করার জার্নিটা আসলে খুব ডিফিকাল্ট। এটা এক সময় আসলে মানে মাঝখানে আসলে আমি বলবো যে খুবই হতাশাজনক একটা সময় গেছে আসলে হয়তো। তো সেই জায়গাটা থেকে কিভাবে টেনে বের করলাম, টেনে আসলে বের করা যায় না, খুব ডিপ্রেসিং একটা সময় গেছে, টেনে আসলে একসময় নিজেকেই বের হতে হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে ডেফিনেটলি যে টিকটকে কামার বললো যে জুলাইটা একটা আমাদের সবাইকেই কিন্তু একটা ইয়ের থেকে বের করে এনেছে মূলত। মানে আমরা একটা জায়গাতে হচ্ছে আমরা হয়তো ভেবেছিলাম যে কোনো কিছুই অনেক এই আর কোনো কিছুই সম্ভব না হয়তো, বা একটা জায়গাতেই আমাদের আটকে থাকতে হবে। তো সেই জায়গাটা থেকে একটা নতুন জায়গা বা অন্য দিন, যদি সত্যি বলি অন্য দিনের একটা প্রত্যাশা দিই তো জুলাই ছিল। তো সেই জায়গাটা থেকে কাইন্ড অফ আবার নতুন করে একটা চিন্তা ভাবনা করার একটা সুযোগ এসেছে বলে মনে হয়। সো এটার বের হওয়া, আমরা তো জানি সাধারণত যে পার্টনার হিসেবে একজন যখন একটু ডাউন ফিল করে আরেকজন টেনে তুলে, এটাই তো হয়ে এসেছে। এটাই আমি আপনাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এটা হয়, কিন্তু আমরা দুইজনই যখন ডাউন হয়ে যাই তখন টেনে বের করাটা। না, এখানে একটা কথা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই, সেটা হচ্ছে যে আমি একটা লম্বা সময় কিন্তু থেরাপি নিয়েছি প্রফেশনাল সাইকোলজিস্টের। সেটা বিভিন্ন কারণে নিচ্ছিলাম এবং এখানে আমার বলতে একদমই আমি কোনো হেজিটেট করতে চাই না যে ওই থেরাপি সেশনসগুলো আমাকে মানে ডিপ ডিপ্রেশন থেকে বাঁচিয়েছে। কারণ একজন ফিল্ম মেকার পুরো একটা ক্যারিয়ারের একটা জেনিতে এসে সে যদি ছবি নিয়ে দর্শকের কাছে যেতে না পারে, হ্যাঁ মানে তার আগে আমাদের প্রায় 10 বছরের জার্নি ছবি, তো সেখান থেকে যখন আটকে গেলাম তখন স্বাভাবিকভাবে এক ধরনের ডুমস ডেতে ঢুকে গেলাম আর কি। হ্যাঁ, সেখান থেকে বের হয়ে আসছিলাম। আরেকটা যন্ত্রণা ছিল, একটু শেয়ার করে নিই এখানে। যারা ছবিতে অভিনয় করেছেন তাদের ম্যাক্সিমাম মানে প্রায় পুরোটাই কিন্তু নন অ্যাক্টর। তো ছবিতে কিছু ক্যান্ডিড পাসিং ক্যারেক্টার আছে আর অনেকগুলো নন অ্যাক্টর যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে গ্রুমিং করে কাজটা করছি। তারা কিন্তু বারবার জানতে চাচ্ছিল যে ছবিটা কেন দেখানো যাচ্ছে না বা ছবিটা কবে দেখানো যাবে। এটা আমরা খোলাখুলি বলতেও পারছিলাম না যে আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, তাহলে এই যে সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড, আসলে কি তাহলে কিছু পরিবর্তন হয়েছে কি মনে হয়? না, এটা শুধু নামটা ছাড়া কিন্তু আসলে টেকনিক্যালি কোনো পরিবর্তন হয়নি। আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা দেখবেন যে ওখানে যে 2022 ডিসেম্বরে যে প্রস্তাবিত যে আইনটা ছিল সেই আইনটাই বরঞ্চ এখন শুধুমাত্র তার নামটা পরিবর্তন হয়েছে। এখন আপনি যদি ধরেন যে একটা মানে সরাইখানা নাম দিলেন কিন্তু আসলে ওটা জেলখানা, মানে ব্যাপারটা এরকমই রয়ে গেছে। কিন্তু মানে নাম দিলে তো ভিতরের জিনিসটা পরিবর্তন হয় না। এবং আরেকটা ভয়াবহ ব্যাপার আছে, 2022 ডিসেম্বরে তখনকার যে রেজিম ছিল সেই রেজিমের প্রস্তাবিত যে আইনটা এখন আমরা বলবৎ করছি সার্টিফিকেশন অ্যাক্ট হিসেবে, সেখানে কিন্তু অনেক পুরনো আইনের চেয়ে অনেক ভয়াবহ অনেকগুলো ব্যাপার আছে। মানে সেটা অনেকেই হয়তো যারা জানেন তারা খোঁজ বা জানেন না তারা খোঁজ নিয়ে দেখবেন যে এই সার্টিফিকেশন অ্যাক্টের নামে যে অ্যাক্টটা আছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। সবাই আমরা ভেবেছিলাম যে সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর বোর্ড হয়তো বা অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো, অনেক কিছুই আমরা জানতে পারবো। এটা আপনার কথা শুনে আমি আসলে অনেকটা হতাশ। তো আমরা যদি সামনের প্রশ্নে যাই, আপু আপনার কাছে জানতে চাই, গল্পটা মানে প্রশ্নটা ভাইয়ার জন্য, বাট আপনার কাছে জানতে চাই যে একজন নির্মাতার স্বাধীন গল্পে বা স্বাধীনতাটা কতটুকু দরকার হয় গল্প বলার জন্য? একজন নির্মাতার তো আসলে মানে কতটুকু দরকার হয় আমার কাছে স্পেশালি। আচ্ছা, এখানে যেমন নির্মাণেরও কিন্তু নানান রকম ধরন আছে। যেমন আমাদের দেশে কিন্তু একই সাথে হচ্ছে যে একটা কমার্শিয়াল একটা ঘরানা আছে, যে কমার্শিয়াল ঘরানাতে কিছু ফর্মুলা আছে। কমার্শিয়াল ঘরানা বলবো না, আমি যেটা বলবো ফর্মুলা নির্ভর ঘরানা, যে সার্টেন এখানে নায়ক থাকবে, নায়িকা থাকবে, কিছু গান থাকবে, কিছু ফাইট অ্যাকশন থাকবে, কিছু ইয়ে থাকবে, এবং সেইটারও একটা দর্শকদের একটা ইয়ে আছে, সেইটা একটা ঘরানা। আর স্বাধীন ধারা নির্মাতা যারা মানে সেখানে কিন্তু আসলে তাদের ক্ষেত্রে কোনো ফর্মুলার কোনো ব্যাপার নাই। এখন তাদের কাজটা হচ্ছে যেটা হয় যে তারা হয়তো আমি যেভাবে দেখি যে সে তার সময়ে যেভাবে আছে সেই সময়টাকে সে কিভাবে দেখছে সেটার একটা রিফ্লেকশন ঘটে তার কাজের মধ্যে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই যেহেতু সে তার
কিন্তু যেই রিফ্লেকশনটা ঘটে সেই রিফ্লেকশনটা কিন্তু তার একটা পয়েন্ট অফ ভিউ বা সে যে লেন্সে দেখছে। তো সেই জায়গাটা থেকে আমি ভাবি যে এটা আসলে একজন স্বাধীন ধারা নির্মাতার ক্ষেত্রে পুরো মাত্রা স্বাধীনতাটা ছাড়া আসলে ছবি বানানোটা একেবারেই সম্ভব না। সেইটাই আসলে কামার যেটা বলছিল যে মানে ওই যে একটা হতাশার ব্যাপার না, যে ছবি যদি আটকেই যায়, ছবি যদি দেখাতেই না পারি, ছবির থেকে সেন্সর বোর্ড থেকে যদি এরকম ভয়ঙ্কর লেভেলের চিঠি আসে 2 পাতার, তাহলে তো তখন তার মানে কি, তার মানে আগামী দিনে তো আসলে কাজ করার কোনো স্কোপ আছে বলে মনে হয় না। হতাশাটা কিন্তু আসলে সেইখান থেকেই আসে। একটা তো ছবি দেখাতে না পারার কষ্ট, আর একটা সামনের দিনে আদৌ কাজ করতে পারবো কিনা সে অনিশ্চয়তাটাও একটা ব্যাপার। স্বাধীনতা জিনিসটা না খুবই আপেক্ষিক ব্যাপার। মানে সারা যেটা বললেন সেটা যদিও সত্যি, কিন্তু একই সাথে এটাও সত্যি যে পৃথিবীতে আমরা কেউই কিন্তু কোনো কাজে আসলে স্বাধীন না। কোনো না কোনো ফর্মে আপনাকে আপনার দলবলের উপর ডিপেন্ড করতে হয়, কোনো না কোনোভাবে আপনাকে আর্থিক ব্যবস্থাপনার উপর নির্ভর করতে হয়, টেকনিক্যাল অনেক ঝামেলা থাকে। যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা টেকনিক্যাল অনেকগুলো জিনিস আমাদেরকে রিজলভ করতে হয়েছে। এমন একটা এনভায়রনমেন্টে শ্যুট করা যেখানে লাইভ সাউন্ড করা কোনোভাবেই সম্ভব না। এটা আমাদেরকে সবাই জব দিয়ে দিলেন যে এখানে লাইভ সাউন্ড হবে না। এই হবে না থেকে একটা ঝড় শুরু হলো। প্রায় 6 মাস ধরে এই হবে নাটাকে হবে করাইতে গিয়ে যে কিভাবে হবে তার প্রতিটা পদে পদে, মানে ক্যামেরার ফ্রেমিং থেকে শুরু করে আশেপাশে এনভায়রনমেন্ট থেকে শুরু করে এমনকি কাস্টদেরকে গ্রুম করার থেকে শুরু করে, এটা নিয়ে কিন্তু একটা আরেকটা যুদ্ধ হয়েছে। আবার ধরেন যে যেই জাতীয় কাজ চাচ্ছি সেই কাজকে যদি দর্শক স্ক্রিনে চিনেই ফেলে তাহলে তো সে বিশ্বাস করবে না, সে ভাববে যে ও আচ্ছা এটা তো অভিনয় করছে। আমি চাচ্ছিলাম যে কিভাবে দর্শক মনে করে এটা তো অভিনয় করছে না। সেটা করতে গিয়ে যখন একটা রিয়েল চরিত্র, আপনারা দেখবেন এই ছবিটা একটা গান আছে, তুহিন কান্তি দাস ও গানটা গেয়েছে, মানে ও কয়েকটা গান গেয়েছে। ছবির একটা গান আমরা এখন বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি টিজার হিসেবে। তো চন্দ্রসূর্য বান্ধা আছে নাওয়েরে আগায়। তো ওই গানটা যে তুহিন ধরেন যে অভিনয় করবে, তুহিনকে কিন্তু আমার রীতিমতো রাজি করাইতে হয়েছে। না আমি তো অভিনয় করি না কাউকে, মানে আমি বলে না আমি ওকে বোঝাচ্ছি যে তুমি তো অভিনয় করবা না, তুমি যেটা করবা যে তুমি যেটা আসো সেটাই তুমি থাকবা, আমার যেটা করার আমি সেটা বের করে নিবো। আমি তোমাকে বলে যে আমি তো ডায়লগ মুখস্থ করতে, আমি ঠিক আছে ডায়লগ কিছু মুখস্থ করতে হবে না, আমি তোমাকে সিচুয়েশন দিব, সিচুয়েশন ধরে দিয়ে তুমি কাজ করবা। সো এই স্বাধীনতার আইডিয়াটা আসলে অনেক বেশি আপেক্ষিক এবং দিনের শেষে আমার মনে হয় একদম ব্যক্তিগত উপলব্ধি, পৃথিবীতে নির্মাতা মাত্রই সাংঘাতিক পরাধীন। সাংঘাতিকভাবে সে তার চারপাশ, তার দলবল, তার টেকনোলজি, তার ফাইন্যান্স, তার কাস্টিং, প্রতিটার উপর এত, মানে অনেকেই মনে করেন কি ডিরেক্টর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মানুষ। আমি প্রায় প্রতিদিন এই লাইফটা লিভ করি যে লাইফে আমি টের পাই যে আমি কতটা একা, আমি বোঝাতে পারছি না। আমি যে জিনিসটা নিয়ে লড়াই করছি সেটা আমি বোঝাতে পারছি না। এই বোঝাতে না পারার এক ধরনের পরাধীনতা আছে, এটার এক ধরনের মানে লিমিটেশন আছে। অন্যদিন এই নামটার সাথে গল্পের সামঞ্জস্যটা কতটা মিল আছে বা কিভাবে করে যায় অন্যদিন নামটা? অন্যদিন ছবিটা যদি যখন দর্শকরা দেখবেন তারা দেখবেন যে পুরো সময়টা জুড়ে এমন একটা দিন চলছে যে দিনটা অনেকটা হ্যালুসিনেশনের মতো, মানে এটা কি আসলেও ঘটছে নাকি বারবার টাইমটা ভেঙে ভেঙে একই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, এই ধরনের একটা মানে একটু আছে, এক ধরনের মেইজ আছে এই ছবিটার মধ্যে। এবং ছবিটা শেষ যেখানে হয় সেই জায়গাটায় আসলে আমরা যে ওইটা এখন বলে দিব না, দর্শকরা দেখলে বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলছি। ছবিটা শেষ যেখানে হয় সেখানে কিন্তু আমরা নির্মাতা হিসাবে নির্মাণের জায়গা থেকে একটা আকুতি রাখার চেষ্টা করেছি যে এই দিনটা আসুক আমরা চাই না, আমরা আরেকটা দিনের জন্য অপেক্ষা করছি, সেই অন্য আরেকটা দিন কবে আসবে, সেই রকম একটা জায়গা থেকে ছবিটার নামকরণটা হয়েছে অন্যদিন। তাহলে নামটা যথার্থ সার্থক আমার মনে হয়। আপু, আপনার কাছে যদি যাই যে যখন ভাই আপনাকে প্রথমবারের মতো গল্পটা আপনাকে বলছে, সো তখনকার অনুভূতি বা গল্পটা শোনার পরে কি মনে হলো? যে মানে প্রথমবার যে কখন বলেছে এটা আমার মনে করতে পারবো না আমি, কারণ আমরা সারাক্ষণই মানে একসাথে থাকলে যেটা হয় যে সারাক্ষণই আসলে বিভিন্ন কিছু নিয়ে গল্প করা হয়। তো ডেফিনেটলি একটা ছিল যে একটা শুনতে কি পাওটা যখন হলো, শুনতে কি পাওটা হচ্ছে যে আমাদের ওয়াটার ট্রিলজি প্রথম পর্ব। সেইটা হচ্ছে একদম সুন্দরবনের একটা দক্ষিণ অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে একটা গ্রামের গল্প, যে গ্রামটা একটা মানে একটা আইলা বা একটা ঝড়ের সম্মুখীন হয়ে তারপর গ্রামবাসীদের একটা গল্প একটা। তো তারপর হচ্ছে যে ওয়াটার ট্রিলজির দ্বিতীয় পর্বটা কি হবে, মানে আমার একটা মনে হয় বললো যে আমি একটা ছবি ভেবেছি যেটা পুরোটাই হবে পানির ওপর। তা আমার এই একটা লাইন মনে হয় মনে আছে, যে ঠিক কোন মুহূর্তে কখন কিভাবে বলেছে সেটা মনে নাই, বাট এই একটা মনে আছে যে হ্যাঁ, যে আমার এই ছবিটা হবে পুরোটাই পানির ওপর।
হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে যে আমি তারপর স্পয়লারটা দিব না, কারণ তারপর হচ্ছে আইডিয়াটা আমার কাছে বলেছে এইটা যেটা দর্শকদেরকে ওইটা দেখতে হবে। তো 13 সালে বলেছিলাম কথাটা, 13 সালে বলেছিলাম, স্পষ্টভাবে মনে আছে 13 সালে বলেছিলাম কথাটা, কারণ ও যে ছবিটার কথা বললো শুনতে কি পাও, সেই ছবিটা আপনি যদি বাংলাদেশের ম্যাপ ভাবি আমার এই হাতটাকে, তাহলে বাংলাদেশের একদম দক্ষিণে এই জায়গাটা হচ্ছে আমাদের প্রথম ছবিটা শুনতে কি পাও। বানানোর পর আমার মনে হলো যে ছবিটা আমি বানাতে চাচ্ছিলাম সেই ছবিটা ঠিক পুরোপুরি বানানো গেল কি না। আমি জাস্ট বলছিলাম যে এটা না হয় নাই, কি যেন একটা ইনকমপ্লিট, মানে গল্পটা একটু বাকি রয়ে গেছে। এই বাকিটা খুঁজতে গিয়ে আমি এই বাংলাদেশের ম্যাপের দিকে তাকায় দেখলাম যে আসলে আমাকে এটা দিয়ে না গেলে কমপ্লিট হবে না, এরকম একটা জিনিস। তো সেইখান থেকে আমি দক্ষিণ থেকে একদম সেন্টার পর্যন্ত আসলাম, এবং এটাই হচ্ছে অন্যদিন ছবিটা, এখানে পানিতে ভেসে ভেসে এই ইয়া পর্যন্ত। এবং আমার শেষ ছবি যেটা এই ওয়াটার ট্রিলজির যে লাস্ট যেটা আমার প্ল্যান, সেটা হচ্ছে আরও কিছু জীবন। এটা একদম উত্তরবঙ্গে প্ল্যান করা। এটাতে আমি ট্রাভেল করছি কিন্তু 2016 সাল থেকে, ছবিটা কিন্তু শুরু করিনি, আমি জাস্ট ট্রাভেলিং, আমি জাস্ট ওখানে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন এলাকা জনপদ ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে গল্প করছি, কথা বলছি। শুনতে হওয়ার সময় একই কাজ করেছিলাম, যে মানুষের সাথে মিশেছি, গল্প করেছি, তাদের গল্পটা বোঝার চেষ্টা করেছি। সো এখানে শুনতে কি পাও, অন্য দিন, আরও কিছু জীবন, এই তিনটা মিলে আসলে এই জনপদের একটা গল্প বলার। বাহ, আমি প্রশ্ন করার আগে আপনি কিন্তু আমার প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিয়েছেন। আমার অনেক জানার ইচ্ছে ছিল যে আসলে ওয়াটার ট্রিলজির ভাবনাটা আপনার কিভাবে আসলো। ওই যে ইনকমপ্লিটনেস থেকে যে ছবিটা শেষ করে মনে হলো যে হচ্ছে না, মানে যেই গল্পটা আমি বলতে চাচ্ছি, একটা জনপদকে যেভাবে আমি একটু ফ্রেম করতে চাচ্ছি, সেটা যেন কমপ্লিট হচ্ছে না। আপনি যদি আমাদের পুরনো সাহিত্যের দিকে তাকান, আপনি দেখবেন যে পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, বা তারাশঙ্করের কবি, এরকম আমাদের কিন্তু প্রচুর সাহিত্য আছে, যে সাহিত্যগুলো সাংঘাতিকভাবে এই জনপদের গল্প বলে। কিন্তু মানে স্বাধীনতার সময়ে কোনো একভাবে আমাদের জনপদের গল্পগুলো হারিয়ে গিয়ে এক ধরনের শহুরে গল্পতে আমরা ঢুকে গেছি। এবং আমরা এই যে 18 কোটি মানুষ সারা বাংলাদেশে, তার হার্ডলি আমরা শহর ভিত্তিক যে 2-4 কোটি মানুষ, তাদেরকে অ্যাড্রেস করি ছবি বানাচ্ছি, বা তাদেরকে অ্যাড্রেস করি লিটারেচার করছি বা কালচার করছি। কিন্তু এই যে বাকি যে আপনার 15-16 কোটি মানুষ, যাদেরকে আমরা অ্যাড্রেস করতে পারছি না, সেইটাকে অ্যাড্রেস করার চেষ্টা থেকেই আমার জলত্রয়ীর চেষ্টা। বাহ, আচ্ছা ভাইয়া, নদী, প্রকৃতি আর প্রকৃতির উপর নির্ভরশীল মানুষদেরকে কেন বেছে নেওয়া? দেখেন, নদী ছাড়া বাংলাদেশের গল্প বলাটা প্রায় অসম্ভব। এটা একটা নদীমাতৃক দেশ বলে আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু আমাদের প্রতিদিনকার রোজনামচায় কিন্তু নদী বলে কোনো কিছু নাই। এবং নদীমাতৃক বাংলাদেশের যে প্রকৃতির গল্প পড়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই প্রকৃতিকে কিন্তু আমরা আমাদের কোনো ছবি ফ্রেমে প্রায় দেখি না। গত 50 বছর ছবিতে আমাদের এক দুইটা এক্সেপশনের বাদে কিন্তু প্রায় অনুপস্থিত। এবং সেই অনুপস্থিতি কিন্তু শুধু প্রকৃতি এবং নদীর ক্ষেত্রে না, ওই মানুষগুলোর ক্ষেত্রেও ঘটছে। এই যে 18 কোটি মানুষের মধ্যে আমরা হার্ডলি 2-4 কোটি মানুষকে অ্যাড্রেস করছি শহর ভিত্তিক, তার বাইরে যে আপনার 12-14 কোটি মানুষ আছে, তাদের গল্পটা বাদ দিয়ে তো বাংলাদেশের গল্প বলা সম্ভব না। তো সেই জায়গাটা থেকেই আমার এই চেষ্টা। আচ্ছা, এই যে নদী নিয়ে যে আমরা গল্প করছি, এখন তো নদীর অবস্থা আমাদের খুবই খারাপ, তাহলে ওই মানুষগুলোর গল্পগুলোকে আমরা শুনতে পারবো? নদীর অবস্থা খারাপ বলেই গল্পগুলো আমাদেরকে শুনতে হবে। মানে একটা বাংলাদেশ একটা বদ্বীপ, এটা জেনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু আমাদের কোনো পরিকল্পনায়, কোনো ডিজাইনে, কোনো স্থাপত্যে, কোনো আরবান প্ল্যানিংয়ে কোথাও দেখবেন নদী নাই। আমরা নদী নির্ভর একটা বদ্বীপের পুরো যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছি হচ্ছে সড়ক কেন্দ্রিক। আমরা নদী নির্ভর একটা পুরো জনগোষ্ঠীকে অ্যাড্রেস করছি হচ্ছে মানে একটা রেল স্টেশন দিয়ে বা ইয়া দিয়ে। আপনি যদি পুরনো বইপত্র ঘাটেন, দেখবেন যে সব কিন্তু গঞ্জ নির্ভর ছিল। গঞ্জ কিন্তু আপনার আসলে নদীর পাড়ে গড়ে ওঠা যে বাজার, ট্রেডিশনাল যে বাজার, সেই পুরনো বাজারটা। এখন গঞ্জ থেকে আমরা স্টেশন রোডে চলে আসছি কলোনিয়াল পিরিয়ডে, এবং কলোনিয়াল পিরিয়ড স্টেশনেরগুলো তৈরি করা হচ্ছে এবং স্টেশনকে ঘিরে কিছু বাজার তৈরি হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে এক ধরনের দ্বিচারিতা আছে। আমরা যে কারণে বাংলাদেশকে, আমার মনে হয় যে বাংলাদেশের জনপদকে বা মানুষকে অ্যাড্রেস করার যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ থেকে যাচ্ছে, সেই জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, জরুরি মনে হয়। যদি আমি এখন আপুর কাছে যাই, আপু আপনি তো একজন প্রযোজক, সো আপনাকে কি কখন আমরা দেখবো যে আপনি কোনো ফিচার ফিল্ম বা কমার্শিয়াল মুভি প্রযোজনা করছেন? মানে শুনতে কি পাওয়া বলি বা অন্যদিন বলি, বা আমরা আরেকটা ছবি করেছি নীলমুকুট, যেটা তো সবগুলোই আসলে ফিচার। বাট হচ্ছে যে আমি যেটা আপনি বলতে চাচ্ছেন যে একদম এইগুলো হচ্ছে কাইন্ড অফ, মানে অন্যদিনকে যদি আমি শুনতে কি পাওকে যদি আমি একটা নন ফিকশন বলি, সেইখান থেকে হয়তো সে অন্য দিনটা হচ্ছে একটা হাইব্রিড ছবি, যেখানে ফিকশন এবং নন ফিকশনের একটা মানে একটা সংমিশ্রণ ঘটেছে বা একটা মিলন ঘটেছে। তো সেই দিক থেকে হচ্ছে যে আমার একদম কমপ্লিট, কিন্তু একদম আমার কমপ্লিট ফিকশনের একটা কাজ করেছি আমরা, যেটা নাম শিকল বাহা।
ওটা হচ্ছে গত বছর সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে প্রিমিয়ার করেছে। বাট ওইটাও আমরা হচ্ছে এখনো দেখাইনি। ওইটার ক্ষেত্রেও আসলে ছবিটা বেশ কিছুদিন আসলে আটকেই ছিল সেন্সর বোর্ডে। তারপর হচ্ছে যে ওটাও আমরা মনে হয় সেন্সর পেলাম, সো হয়তো ওই অন্য দিনটা এখন আমরা রিলিজ করছি, তারপর সামনের দিনে আমাদের ওই শিকল বাহারটা রিলিজ করার প্ল্যান আছে। এখানে একটা জরুরি কথা আমি একটু যোগ দিতে চাই। অন্যদিন ছবিটা কিন্তু একই সাথে নন ফিকশন এবং ফিকশন ক্যাটাগরিতে পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য উৎসবে প্রদর্শিত হয়েছে বা নির্বাচিত হয়েছে। যেমন ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টসে কিন্তু এটা কম্পিট করেছে ফিকশন হিসেবে বা ফিকশন নন ফিকশনের সাথে, বা ক্যানের যে সিনেমা ফাউন্ডেশনের যে অফিসিয়াল সিলেকশন ছিল সেটা কিন্তু ফিকশন নন ফিকশন ক্যাটাগরিতে ছিল, বা আপনার লোকার্ণুতে যে আমরা পুরস্কারটা পেয়েছিলাম সেটাও কিন্তু ফিকশন নন ফিকশন ক্যাটাগরিতে ছিল। তো এই ছবিটা ফিকশন এবং নন ফিকশন দুই ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি প্রদর্শিত হয়। বর্তমানে যে আমাদের সিনেমা জগতে বা বাংলাদেশে যে ধরনের মুভি বের হচ্ছে, একবারে ট্র্যাডিশনাল, যেটা কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে খুব সাফল্য, তো ওই ধরনের মুভি কি মানে আমরা কি সামনে দেখতে পাবো, বা আপনার কাছ থেকে, বা শিকল বাহার কি সেটার ভিতরে পড়তে পারে? না, এটা কিন্তু জরুরি না যে একজন নির্মাতা সব ধরনের ছবি বানাবে, মানে বরঞ্চ বিভিন্ন নির্মাতারা বিভিন্ন রকম ছবি বানাবে এবং সবগুলো ছবি মিলেই একটা বুকশেলফের মতো হবে। মানে যে বুকশেলফে আপনারা একই সাথে কবিতার বইও পাবেন, উপন্যাসও পাবেন, প্রবন্ধও পাবেন, আবার একই সাথে এক্সপেরিমেন্টাল লেখালেখিও পাবেন। ব্যাপারটা এরকম। তো যতক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গাটা যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত ফিল্ম বা ফিল্ম মেকারের কিন্তু এই সংকটগুলো থেকেই যাবে। মানে এটা জরুরি না যে আমাকেই সেটা বানাতে হবে, আমি সেটা মনে করি না। বাট অবশ্যই একটা মানে নানান ধরনের ছবি হওয়াটা খুবই জরুরি। নানান ধরনের সব ধরনের ছবি হলে আসলে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, বা সেভাবে আসলে যেটাকে আমরা বলি যে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা, ফিল্ম ইন্ডাস্ট্রি। একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব কিছুই থাকে, মানে যেটা আমার বলছিল যে এটা প্রকাশনার মতো, বই প্রকাশনার মতো, যেখানে আখতারুজ্জামান ইলিয়াসও যেমন থাকবে, তখন হয়তো খুবই পপুলার একজন রাইটারের বইও থাকবে। তো সব কিছুই থাকবে আসলে, তখনই ওইটাকে পূর্ণাঙ্গ একটা ইন্ডাস্ট্রি বা বলা যায় আর কি। ডেফিনেটলি আপু, পূর্ণাঙ্গ মিশ্রণেই তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনার সিনেমার মাধ্যমে যে আপনার নিজস্ব একটা ভাষা তৈরি হয়েছে, মানুষ, প্রকৃতি, আমাদের জনজীবন, তাদের জনজীবন, তো এর বাইরে বা মানে এই প্রাপ্তিটা নিয়ে আপনি কি বলতে চান? প্রাপ্তি মাথায় রেখে বোধহয় বানাই নাই, মানে বানানোর সময় ভাষাটা এরকম তৈরি হয়ে গেছে। আসলে আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম বা যেইভাবে গল্পগুলো বলতে চাচ্ছিলাম সেটা বলতে বলতেই ভাষাটা তৈরি হয়েছে। ভাষাটা মাথায় রেখে কিন্তু আমি ছবিটা শুরু করিনি, ছবিটা মাথায় রেখে কাজ করতে গিয়ে দেখলাম এরকম একটা ভাষা তৈরি হয়ে গেছে। এইটা একদিক থেকে ভীষণ আনন্দও দেয়, আবার একই সাথে মাঝে মাঝে একটু কষ্ট হয়। অনেকেই আমাকে ব্যক্তিগত আড্ডায় বলেন যে আপনি ছবিটা আগে বানায় ফেলছেন, মানে 10 বছর আগে। শুনতিকাও দেখার পরেও বলছে যে শুনতিকাও আপনি 10 বছর আগে বানাইছেন। অন্যদিন দেখার পরেও আমাদের খুবই গুণী বন্ধুরা বলছেন যে অন্য দিনটা বোধহয় একটু আগে বানায় ফেলছেন। তো এই যে সময়ের আগে বানাইলে একটা ক্রাইসিসও তৈরি হয় আর কি ভাষা নিয়ে। এই বিষয়ে আপু আপনি কি যোগ করতে চান ভাইয়ের সাথে? আমি প্রডিউসিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই যে কামারের যে সবগুলো কাজ, যেগুলো আমি এখন পর্যন্ত সবগুলোই প্রডিউস করেছি, কাজেই হচ্ছে যে সেখান থেকে প্রত্যেকটা ছবিতে আসলে কামার একটা নতুন কিছু করার চেষ্টা করে, যেটা আমার কাছে মানে শুনতে কি পাওয়া ছিল একরকম। তারপর হচ্ছে এমনকি আমাদের একটি সুতার জবানবন্দি বলে একটা ছোট কাজ আছে, এটা হচ্ছে একটা মনোলগ কোলাজ বলি আমরা। সো এইটা ল্যাঙ্গুয়েজটা আরেক রকম। নীলমুকুট ছবিটার আবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা জাতিসংঘে যে পুলিশের একটা শান্তিরক্ষা বাহিনী, একটা পুলিশের মানে উইমেন পুলিশের একটা, ওটা একটা ডকুড্রামা টাইপের একটা ছবি। তারপর হচ্ছে এই যে অন্য দিনটা যেটা বললাম, যে এটা কতটুকু যে ফিকশন আর কতটুকু যে নন ফিকশন, এটা কামার হয়তো আরও ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যে আমাদের যে এডিটর, তারও হয়তো এই ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়েছে। বাট সেদিনও আমরা যখন মানে ওই যে স্পেশাল স্ক্রিনিংটা হলো, তো অনেক দর্শক এসে জিজ্ঞেস করছে, আচ্ছা ওরা কারা ছিল, আচ্ছা ওদের কি ওইটা কি স্ক্রিপ্ট ছিল, আচ্ছা ওরা এটা কিভাবে বললো। তো এই প্রশ্নগুলো আসলে খুবই মজা লাগে, যে তখন তার মানে হচ্ছে যে এখানে একটা নতুন কিছু আছে, যেটা হচ্ছে যে একটা মানে অন্যরকম একটা ডিফারেন্ট একটা কিছু হয়েছে। তো সেই জায়গাটাতে অবশ্যই ডিফারেন্টলি এই দিক থেকে আবার হচ্ছে যেমন শিকল বাহা ইটস এ কমপ্লিটলি একটা হচ্ছে ট্র্যাডিশনাল বলবো না, বাট হচ্ছে ফিকশন ছবি যে এলিমেন্টগুলো আছে সেগুলো আছে ওইটা, মানে ওখানে নন ফিকশনের কোনো এলিমেন্ট ট্রাই করা হয়নি, নন ফিকশন এলিমেন্ট নাই, বাট নন অ্যাক্টরকে দেখে কাজ করা হয়েছে পুরোপুরি। হ্যাঁ, অ্যাপ্রোচটা খুবই নন ফিকশন। মানে ফিল্ম মেকারের ছাপটা তো থেকেই যায়, ফিল্ম মেকারের ছাপটা থেকে যায়, এবং আরেকটা কারণে ছাপ থেকে যায় আমার মনে হয়। এখন পর্যন্ত কিন্তু আমার সবগুলো ছবি কিন্তু আমি ক্যামেরা করেছি, এবং করেছি মানে হচ্ছে বাধ্য হয়েছি।
মানে আমি কিন্তু খুব হ্যাপি। বাধ্য হয়েছেন কেন? কারণ এই ঘটনাটা শুরু সুন্তিগাঁও থেকে। সুন্তিগাঁওতে আমি আসলে চেষ্টা করেছিলাম কয়েকজন পেশাদার ক্যামেরাম্যান নিয়ে কাজ করতে, কিন্তু পেশাদার ক্যামেরাম্যানদের যেটা হয় যে তারা তাদের একটা মাইন্ডসেট নিয়ে আসেন। তারা যখন আমি বলি যে এটা এইভাবে না, মানে ধরেন আমি আপনাকে ফ্রেম করছি, তো একজন পেশাদার ক্যামেরাম্যানকে নিয়ে আসলেও প্রথমেই অনেক দূরে গিয়ে একটা টেলি লেন্স নিয়ে আপনাকে মানে পোর্ট্রেট করে। তাই আমি বলছি না, একটা ওয়াইড লেন্স নিয়ে মানে ওনার জাস্ট নাকের উপর ধরো, যাতে এটা মানে খুব ওনার ব্রিদিং, ওনার ভাইব্রেশনটা যাতে ক্যামেরা পায়। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমাকে খুব স্ট্রাগল করতে হচ্ছিল। 2-3 জন ক্যামেরাম্যান শুনতে করার সময় ট্রাই করেছিলাম, তো তারা কিছুতেই, তাদের সাথে আমি কমিউনিকেশনটা ফেল করেছি। এবং পরে সারা আমাকে এক ধরনের মানে কি বলবো ট্রিগারই করলো যে তুমি ট্রাই করো, তুমি যেটা বলতেছো তুমি বুঝাইতে পারতেছো না, তার দরকার নেই, তুমি ট্রাই করো। তো ওই যে আমি ক্যামেরা নিলাম, এখন পর্যন্ত যে 5টা ছোট বড় সব মিলায় যে 5টা ছবি, মানে এই 5টা ছবি কিন্তু দেখা গেলো আমি ক্যামেরা করছি। সো তখন কি হয়, ওই ডিরেক্টর যখন ক্যামেরাও করা শুরু করে তাতে কিছু ভাইস অ্যান্ড ভার্চু দুইটাই হয়। মানে একটা হচ্ছে যে ডিরেকশনের ক্ষেত্রে অনেক কিছু চ্যালেঞ্জ তৈরি হয়, আবার ক্যামেরার ক্ষেত্রে একটা সিগনেচার চলে আসে, যে সিগনেচারটা আবার ডিরেক্টর এক্স্যাক্টলি যেটা চাচ্ছে সেটা সে খুব সহজে করতে পারে, যেটা ট্রান্সলেট করতে হচ্ছে না, আরেকজনকে বোঝাতে হচ্ছে না। প্রস এন্ড কনস বোথ আর দেয়ার। আচ্ছা, কিন্তু এই যে আপনারা একজন আরেকজনের শিল্পী সঙ্গী, এই জীবন যাপনের সূত্রটা কি? ভালোবাসা। দিনের শেষে শিকল ভাই আমার একটা লাইন আছে, একটা জায়গায় বলে, সকালবেলা সাগর রুবাকে বলছে যে আজকে একটা নতুন দিন এবং আমরা বেঁচে আছি। মানে মাঝে মাঝে বেঁচে থাকাটা একটা প্রিভিলেজ মনে হয়, তাই না? মানে আমরা একসাথে, যে আপনি শিল্পী জীবন যেটা বললেন, এটা কিন্তু ভয়ঙ্কর মানে নেগেটিভ দিকও আছে। মানে আপনি দিনে যে ব্যাগেজটা তৈরি করলেন, সেই ব্যাগেজটা নিয়ে যখন বিছানায় শুতে যান, তখন কিন্তু আপনি আপনার সঙ্গীকে খুঁজেন। কিন্তু যখন আপনি শুতে গিয়ে দেখলেন একজন আপনার পার্টনার আছে, মানে যে হয়তো আপনার ডিরেক্টর বা প্রডিউসার, তখন কিন্তু প্রডিউসার ডিরেক্টর ব্যাগেজটাও বিছানায় চলে যায়। তো ওইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আবার অনেক কিছু টুলস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপ করতে হয়, চেষ্টা করতে হয় যে ডিকাপল করা, যে ঘরের বাইরে কিভাবে আলাপটা রাখা যায়, কিভাবে বিছানা পর্যন্ত না আসে বা ঘর পর্যন্ত না আসে। তো এইটা একটা মানে এটার মধ্যে প্রাপ্তিও আছে, আবার কিছু অপ্রাপ্তিও আছে। সো আপু, আপনার কাছ থেকে জানতে চাই এই প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্পটা। অপ্রাপ্তি ডেফিনেটলি আছে, এবং ডেফিনেটলি খালি মানে একসাথে শিল্পী, মানে যেটা আপনি বললেন কি শিল্পসঙ্গী, হ্যাঁ, খুবই সুন্দর একটা কথা। মানে এইটাতে অপ্রাপ্তি যেমন আছে, আমার কাছে কেন জানি মনে হয় যে, আমার কাছে মনে হয় যে প্রাপ্তি যোগটা বেশি আসলে। বিকজ হচ্ছে যে একটা জায়গাটা থেকে একটা হয় না যে একটা আত্মার একটা যোগাযোগ তৈরি হয়, যে যোগাযোগটা আসলে সবার ক্ষেত্রে হয়তো ঘটে না। এই যে কাজের ক্ষেত্রে, তারপর হচ্ছে সংসারের মধ্যে একটা ডেফিনেটলি সারাক্ষণ যে ঘর সংসারের মধ্যে কাজ ঢুকে যাচ্ছে, কাজের মধ্যে সংসার ঢুকে যাচ্ছে, এইটা খুবই টর্মেন্টিং। এবং 24 ঘন্টা আমরা কাজের কথা বলি, মাঝে মধ্যে আমাদেরকে বলতে হয় যে প্লিজ এখন একটু থামো, আমরা খুলে রাখি। কারণ 24 ঘন্টা আমরা তো বলছি যে এইটা নিয়ে তাহলে এটা করা যায়, ওটা নিলে ওইটা করা যায়, ওটা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এটার মধ্যে প্রাপ্তি যোগটাই বেশি, আর স্পেশালি যখন ছবিগুলো নিয়ে না অডিয়েন্সের কাছে যাওয়া হয় না, এবং অডিয়েন্সের কাছ থেকে যখন রিয়াকশনগুলো পাওয়া যায়, ওইগুলো আসলে সবচেয়ে বড় প্রাপ্তি সত্যি কথায় বলতে গেলে। মানে এই যে সেদিন যখন স্পেশাল স্ক্রিনিংটা হলো, মানে দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। মানে যে সবার কাছ থেকে যে আপনি এতদিন ধরে এত কাজ করলেন, এত কিছু করলেন, এবং প্রত্যেকটা কাজের পেছনে তো প্রচুর কষ্ট থাকে আসলে। এই যে আপনি এখানে বসে আছেন, আমরা অনেক কিছু পেছনে ফেলে কিন্তু আপনি এখানে বসে আছেন, আমরা সবাই তাই করি। বাট হচ্ছে যে এই যে যখন ওইটুকু সময়, যে সময়টাকে আপনি এখানে দাঁড়াচ্ছেন, আপনার কাজটাকে ভাগ করে নিতে পারছেন সবার সাথে, ওটাই প্রাপ্তি। সো হ্যাঁ, প্রাপ্তিটাই বেশি অপ্রাপ্তি। আচ্ছা, বুয়েটের দিনগুলো মনে পড়ে? আমার কথাটাই বলতে চাচ্ছিলাম যে ও যেটা বললো, ওখানে আরেকটা আমাদের একটা প্রিভিলেজও আছে। এখন অনেকেই কিন্তু রিলেশনশিপে অনেক রকম স্ট্রাগল করে, অনেক লেট রিলেশনশিপ হয়, রিলেশনশিপ এখন সিচুয়েশনশিপ হয়, মানে নানান রকম নতুন শব্দ শুনছি। কিন্তু আমাদের একটা অদ্ভুত যোগাযোগ হয়েছে, যেহেতু আমরা খুবই কম বয়সে বিশ্ববিদ্যালয়ে একদম প্রথম বর্ষের ছাত্রছাত্রী হিসেবে যখন বুয়েটে ভর্তি হয়েছি স্থাপত্যে, আমরা আর্কিটেকচারে পড়ার সময় থেকে এই আজ পর্যন্ত আমাদের যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু অনেকটা সময় চলে গেছে। এবং এই অনেকটা সময় যাওয়াতে যেটা হয় যে দুজন মানুষ কিন্তু দুটো জায়গায় যদি দুইভাবে বেড়ে ওঠে, তাহলে কিন্তু বয়সের সাথে সাথে, সম্পর্কের বয়সের সাথে সাথে মানুষের মধ্যে একটা দূরত্বও তৈরি হয়। আমরা সেই সুযোগটা পাইনি।
আমরা গ্রো করেছি একসাথে, আমরা লড়াই করেছি একসাথে, আমরা হেরেছি একসাথে, আমরা জয় করেছি একসাথে। বাহ, সো এইটা একটা বিশাল প্রাপ্তি। আচ্ছা আপু, এই জার্নিটা আসলে কত বছরের এক্স্যাক্টলি? এটা বললে তো তাহলে হয়ে যাবে, এটা তো গুমর ফাঁস হয়ে যাবে, তখন তো যোগ করে করে বয়সটা যোগ করে বয়স বের করে ফেলে, এটা বলা যাবে না। বেশি দিনের না তো, ওই যে বছর। 24 থেকে আমাদের এখন কত, হার্ডলি 27। হ্যাঁ, এই তো, বাড়ে নাই তো। ওই যে সেই যখন 20 বছর বয়স, না তারপর ইনফ্যাক্ট থেকে সরি, বাড়ে নাই। 21 থেকে 24, হ্যাঁ, দ্যাট ওয়াজ, exactly. আমরা এখন 24-এ আছি। যাত্রাটা শুরু হচ্ছিল 21 শুধু আই গেস জেনেটিক কারণে একটু মনে হয় এগুলো একটু সাদা হয়ে গেছে। না না, এটা মেকআপ, এটা আমি এটাকে ফ্যাশন একটু করে বিদগ্ধ দেখায়। বিদগ্ধ হওয়ার চেষ্টা করছি। এটা কি আপু আপনাকে বলেছে যে না আপনাকে একটু ভালো লাগবে? আমার এক বন্ধু বলছে, সে বিশ্বাস করে না এগুলো সত্যি, বলছে তুমি নিশ্চয়ই রং করছো। তো এখন আমি Okay. লোকজন জিজ্ঞেস করলে বলে আমি রং করছি। অবশ্যই 24 বছরে কারো কেন এটা হবে? আগের দিনগুলোতে কি ফিরে যেতে ইচ্ছা করে? ভীষণ। অনেক ফিরে গেলে কি করতেন? অনেক কিছু করতাম, অন্যভাবে চিন্তা করতাম, আমি অনেক কিছু করতাম না, আমি কিছু কাজ করতাম না, আমি জানি কোন কোন কাজগুলো করতাম না। মানে আমাদের সাথে শেয়ার করা যাবে? না, হয় কি যে আপনি যখন খুব তরুণ থাকেন, আপনাকে না রাস্তা দেখানোর কেউ থাকে না, বন্ধু থাকে না, পথ দেখানোর মানে অনেকগুলো জায়গা থাকে, অনেকগুলো, আপনি যখন কাজ করছেন অনেকগুলো বাঁক আসে জীবনে, যে বাঁকগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন না, তখন কেউ একজন লাগে, একটা বন্ধু লাগে, বলে দিতে যে এখানে না এখানে যাও। এই ভুলগুলো জীবনে খুব এক্সপেন্সিভ হয়ে যায়, জীবনে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই বাঁকগুলো ডেফিনেটলি একটু ঠিক করে নিতে হবে। সেই বাঘগুলো যদি না থাকতো তাহলে কি আমরা আরেকটা ভিন্ন আহমদ সাইমনকে দেখতাম? সেটাও হতে পারে, সেটাও হতে ওই পারে। বাঁকগুলোই হয়তো আমাদেরকে তৈরি করেছে, আমাদের সেই exactly. বাঁকগুলোই হয়তো আমাদেরকে আজকে এই জায়গায় পরিণত করেছে, সেটাও সত্যি। সিনেমা নিয়ে কোনো ইচ্ছা পূরণের জায়গা আছে? এখনো তো অনেক কাজ করার ইচ্ছা আছে। আমরা তো প্রত্যেকদিন কত আইডিয়া নিয়ে কথা বলি, এটা করব, ওইটা করব, সেটা করব, এখন কত দূর করা যাবে সেটা হচ্ছে ইয়ে। আর চ্যালেঞ্জ তো অনেক ডেফিনেটলি, বাট এখনো অনেক কাজ করার ইচ্ছা আছে। আমার একটা ইচ্ছা আছে, আমার একটা বদনাম আছে, অনেক দর্শকই ভাবেন যে আমি ফেস্টিভ্যালের জন্য ছবি বানাই। এটা যে কতটা দুঃখ থেকে ফেস্টিভ্যালে যাই সেটা দর্শককে কখনো বোঝানো যায় না। একটা ঘটনা বললে একটু বুঝতে পারবেন যে আমার এখন পর্যন্ত শ্রেষ্ঠ স্ক্রিনিংয়ের মেমোরি হচ্ছে সুতারখালী গ্রামে বাঁধের উপর শুনতিকে পাও ছবির গ্রামবাসীকে নিয়ে প্রায় 8-10 হাজার মানুষ নামার মধ্যে তেরপল লাগায় মাইকের মধ্যে সাউন্ড করে প্রজেকশন দিয়ে ছবি দেখাইছিলাম। ওয়াও, পৃথিবীর মানে শ্রেষ্ঠ থিয়েটারগুলোতে আমি ছবি দেখাইছি। আমরা নিউ ইয়র্কের মমিতে ছবি দেখাইছি, আমরা পৃথিবীর 1 নম্বর থিয়েটার বলা হয় আমস্টারডামে তুসানস্কি, সেখানে থিয়েটারের ছবি দেখাইছি, পম্পিডু সেন্টারের মতো জায়গায় প্যারিসে, যেটা ইউরোপের কালচারাল, সিডনিতে স্টেট থিয়েটার দেখাইছি। মানে এর পরেও আমার কাছে মনে হয় আমার বেস্ট মেমোরি হচ্ছে ওই সুতারখালী গ্রামের স্ক্রিনিং। আমি ওই স্ক্রিনিংটা এখনো মিস করি, যে আমি মানে একটা নামায় বসে যদি অন্যদিন দেখাইতে পারি, শহরের কোনো একটা প্রান্তে গিয়ে যদি হাজার হাজার মানুষকে অন্যদিন দেখাইতে পারি, এই ক্ষুধাটা রয়ে যায়। আমরা কি অন্য দিনের ক্ষেত্রে এইরকম কিছু দেখতে পাবো? জানি না, এটা আসলে ছবি না, মানে বানানো এক জিনিস, দেখানো আরেক জিনিস। মানে ইদানিং আমার মনে হয় কি জানেন, এটা অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আমার কাছে ইদানিং ছবি বানানোটা দেখানোর চাইতে সহজ মনে হয়। বাংলাদেশে ছবি দেখাইতে গেলে আমাদেরকে যে পদে পদে কত রকমভাবে নানান রকম বাধা, নানান রকম ব্যারিয়ার ক্রস করে করে এক ধরনের, আমরা ওই যে একটা দৌড় আছে না, বারবার লাফ দিতে থাকে, মানে কি বলে যেন অলিম্পিক একটা দৌড় আছে, পোল হার্ডেলসের মতো, মানে আমরা কিছুক্ষণ পরপরই একটা অবস্টাকেল আসে, আবার আমাদেরকে লাফ দিতে হয়। তো প্রতিবার লাফ দেওয়ার সময় কিন্তু আমাদের প্রচুর এনার্জি নষ্ট হয়, আমাদের ব্যথা পাই, আমাদের ঝগড়া হয়। মানে আজকে সকালেও তীব্র ঝগড়া দিয়ে দিন শুরু হয়েছে, এবং সেটার মাথা মাথা আমি এখনো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, আমরা যদি এবার আবার অন্য দিনে ফিরে আসি, জুলাইয়ের আগে নিষিদ্ধ ছিল, এখন আবার জুলাইতেই আসছে অন্য দিন, মানে এই ভাবনাটা বা এই ফিলিংসটা কেমন? যখন মাসখানেক আগেই ছবিটা হঠাৎ করে, মানে আমরা সেন্সর বোর্ড থেকে খবর পেলাম যে ছবিটা ছাড়পত্র পেয়েছে, এবং এখনও কিন্তু সেন্সর বোর্ডে প্রায় অনেকগুলো ছবি জমা হয়ে আছে, মানে যেগুলো ছাড়পত্র পাই নাই। বিচিত্র কারণেই হোক আমাদের ছবিটা হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো, এবং ছেড়ে দেওয়ার পর আমরা কথা বলছিলাম যে দেখো, এইটা তার মানে কি, যে ছবিটা আমরা কোনোদিন দেখাতে পারবো না ভাবলাম, সেই ছবিটাই
ছবিটাও মুক্তি পাইলো জুলাইয়ের জন্য। হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত যোগাযোগ না? তো সেখান থেকে আমাদের মাথায় কাজ করছিল যে যদি জুলাইয়ের জন্যই ছবিটা মুক্তি পায় তাহলে জুলাইকে কোনো একভাবে উৎসর্গ করা যায় কিনা বা একটা সালাম দেওয়া যায় কিনা, মানে সেইভাবে আমাদের এই আইডিয়াটা আসে। অবশ্যই। আপু, জুলাই তো চলে আসলো, কবে দেখতে পাবো আমরা? খুব শীঘ্রই আমরা তারিখটা ঘোষণা করব, তাড়াতাড়ি চলে আসবে। জুলাই তো যেহেতু চলেই আসলো, দেখতে দেখতে ছবিটা অন্যদিনও চলে আসবে। 1 জুলাই থেকে 36 জুলাই যে কোনো দিন মুক্তি পাবে অন্যদিন। 36 জুলাই। 1 জুলাই থেকে 36 জুলাই যে কোনো দিন মুক্তি পাবে অন্যদিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়া, আপনি অন্যদিন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের আমি একটা সহজ কথা বলবো, আপনারা অনেক রকম ছবি দেখেন, আপনারা অনেক রকম ছবি টিকিট কেটে দেখেন। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি ছবিটা আপনার কতটুকু ভালো লাগবে ভালো লাগবে না সেটা আপনার উপর, কিন্তু আপনি ঠকবেন না টিকিট কেটে, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। কেউ যদি মনে করেন অন্যদিকে ঠকেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো টিকিটের টাকাটা ফেরত দিতে। অবশ্যই। আপু, প্রযোজক হিসেবে আপনি কি বলবেন? না, একটা ছবি বানাতে আসলে যেটা আমি বারবার করে ওই যে প্রযোজনার ওই দিন ওইগুলো তো ভুলতে পারি না, যে এত লম্বা সময় ধরে একটা ছবি, যে 2014 থেকে 2021 পর্যন্ত একটা মুক্তি দিলাম, তারপর দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছি 2025-এ, সো 11 বছর। তো এটা মানে কি আসলে জীবনের একটা অংশ চলে যাওয়ার মতো বা একটা টুকরা চলে যাওয়ার মতো। তো আমি যেটা দর্শকদের কাছে আসলে একটা মানে বলার কিছু নাই, আমি জাস্ট আশা করব যে ছবিটা ওনারা দেখবেন এবং ভালো লাগতেও পারে, আমার মনে হয় ভালো লাগতেও পারে, এই আশাটাই করছি। আমি শিওর যে দর্শকদের ভালো লাগবে। টাকা ফেরত দেওয়ার মতো পরিস্থিতি হবে বলে আমার মনে হচ্ছে না, আমি এতটুকু বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপু, ভাইয়া, আপনাদেরকে আমাদের সাথে অতিথি হয়ে আসার জন্য। শোবিজ টুনাইট এবং যমুনা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনোদিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।